এই ঘটনাটি একজন ট্রাক ড্রাইভারের বাস্তব অভিজ্ঞতা, যে একজন মানসিকভাবে অস্থির ছেলেকে ঈদের ছুটিতে তার গ্রামে পৌঁছে দিতে যাচ্ছিল। সেই ছেলে একই ট্রাক স্ট্যান্ডে কাজ করত, যেখানে ড্রাইভার নিজেও কাজ করতেন। মালিক বলেছিলেন ঈদের সময় ওকে ওর গ্রামে পৌঁছে দিয়ে যেও। রাস্তার পথে গ্রামে যাওয়ার আগে পড়েছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে হঠাৎ ট্রাকটি বন্ধ হয়ে যায়। তখন গভীর রাত। ছেলেটি তখন ট্রাকের পেছনে ঘুমিয়েছিল। হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে যায়। কোথাও যেন কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। সে নিখোঁজ। ড্রাইভার ছেলেটিকে খুঁজতে নামেন সেই ঘন জঙ্গলের মধ্যে। কিন্তু তারপর যা ঘটতে শুরু করে তা এমন ভয়াবহ, এমন শ্বাসরুদ্ধকর, যা আপনার শরীরের লোম খাড়া করে দেবে। আমি এখানে আপনাদের সতর্ক করতে চাই, যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে এই ঘটনা আপনার জন্য না। আর একটা ছোট্ট অনুরোধ, যেটা আমি বারবার বলতে চাই না, কিন্তু আজ বলছি, যদি আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। এটাই আমাদের প্রতি আপনার একটুখানি হক আদায় হয়ে যাবে। কারণ এই ঘটনাগুলো বানাতে বলতে যে পরিমাণ শ্রম দিতে হয় তা শুধু আমরা জানি। আর আপনি যদি আমাদের ঘটনা শোনেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, আমাদের মনে হয় আমরা সঠিক কিছু করছি। এবার আসুন আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আমি আহমদ। আমি একজন ভারতীয় ট্রাক চালক। ভাবলাম আজ আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 6 বছর আগে। তখন আমি ভারতের একটি কোম্পানির জন্য ট্রাক চালাতাম। সেই মালিকের ছিল প্রায় 20 থেকে 25টি ট্রাক। আমি সেই কোম্পানিতে কাজ করতাম, যেখানে ট্রাকের মাধ্যমে মালামাল ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরবরাহ করা হতো। আমরা ছিলাম 30 থেকে 35 জন ড্রাইভার, যারা বিভিন্ন শিফটে কাজ করতাম। এখানে বলে রাখা ভালো, আমাদের যে মূল ট্রাক স্ট্যান্ড ছিল, যেখানে আমাদের ট্রাক রাখা হতো এবং মাল লোডিং আনলোডিং হতো, সেখানে কাজ করত এক ছেলে, যাকে মালিক অফিস বয় হিসেবে নিয়োগ দিয়েছিল। ছেলেটি খুব ভালো ছিল, কিন্তু সামান্য মানসিক ভারসাম্যহীন ছিল। যদিও বাইরে থেকে দেখে বোঝা যেত না, কিন্তু যখন আপনি ওর সঙ্গে কথা বলতেন, তখন তার কথাবার্তা, আচরণ, কিছু অদ্ভুত অভ্যাস থেকে বোঝা যেত যে সে একেবারে স্বাভাবিক নয়। সে মাঝে মাঝে পাগলের মতো আচরণ করত, অদ্ভুত অদ্ভুত কথা বলতো। কিন্তু খাওয়া দাওয়া, নিজের কাজ করা, চা বানানো, এসব সে ঠিকমতো করত। ড্রাইভারদের জন্য রান্না করা, এটাই ছিল তার প্রতিদিনের অভ্যাস। একদম স্বাভাবিক একটা কাজ। মালিক তাকে খুব ভালোবাসতেন এবং সব সময় তার খেয়াল রাখতেন। শুধু বেতনের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন না, অতিরিক্ত টাকাও দিয়ে দিতেন। সে খুব গরিব একটি পরিবার থেকে এসেছিল। ভারতের এক গ্রামের ছেলে ছিল সে। এই ছিল তার পরিচয়। যখন কোনো উৎসব আসতো, তাকে ছুটি দিতেই হতো, কারণ সে নিজের মা বাবার সঙ্গে গ্রামে গিয়ে উৎসব উদযাপন করত। এইবারও ঈদ আসছিল। মালিক তাকে ছুটি দিয়ে দিলেন, আর তাকে গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল এমন, যখন কোনো ট্রাক অন্য কোনো শহরে যাচ্ছিল, মালিক তাকে সেই ট্রাকে তুলে দিতেন। ট্রাকটি মাঝপথে তার গ্রামে তাকে নামিয়ে দিয়ে তারপর তার গন্তব্যের দিকে রওনা হয়ে যেত। এইবারও তেমনই হলো। মালিক আমাকে দায়িত্ব দিলেন। আমার ট্রাকে মালামাল ছিল, যা আমাকে আরেক শহরে পৌঁছে দিতে হতো। পথটা ছিল প্রায় 16 ঘন্টার। মাঝপথেই পড়ে সেই ছেলেটার গ্রাম। মালিক আমাকে বললেন, 3 দিন পরে যখন তুমি ট্রাক নিয়ে যাবে, তখন ওকে গ্রামে নামিয়ে দিয়ে যেও। আমি রাজি হয়ে গেলাম। এখানে বলে রাখা ভালো, হাইওয়ে থেকে ওর গ্রামের দিকে একটি কাঁচা রাস্তা যায়, যা ধরতে প্রায় 1.5 ঘন্টা লাগে। অর্থাৎ একদিকে 1.5 ঘন্টা, ফিরে আসতেও 1.5 ঘন্টা, মোটে 3 ঘন্টা বাড়তি সময়। ফলে 16 ঘন্টার রাস্তা এখন হয়ে যাবে প্রায় 20 ঘন্টার মতো। আমি মালিককে বললাম, আমি তো ওখানে আগে কখনো যাইনি। মালিক আমাকে একটা নির্দিষ্ট জায়গার কথা বললেন, যে পয়েন্টে পৌঁছাবো। সেখান থেকে ছেলেটি আমাকে বাকি রাস্তা দেখিয়ে দেবে। আর আগের যে ড্রাইভার, তাকে নিয়ে গিয়েছিল, মালিক বললেন তার সঙ্গে একটু কথা বলে নিতে। সে আমাকে মোটামুটি গাইড করে দেবে। সে আমাকে মোটামুটি একটা দিক নির্দেশনা দিল, যেমন হাইওয়ের পথে একটা শহরের পর একটা বোর্ড চোখে পড়বে, ওখান থেকে ডান দিকে নিতে হবে,
তারপর শুরু হবে কাঁচা রাস্তা, আর তা ধরে 1.5 ঘন্টা গেলে পৌঁছে যাবে তার গ্রামে। সে আমাকে একটা সাবধান বানিয়ে দিল। এই কাঁচা রাস্তাটা খুবই নির্জন, দুই পাশে জঙ্গল, আর এই রাস্তা দিয়ে গিয়েই ছোট্ট গ্রামটা পড়ে, তাই গাড়ি থামানো যাবে না, স্পিডও কম থাকবে, খুব সাবধানে চলতে হবে। এবং আরও বলল, ছেলেটা একটু মানসিকভাবে অস্থির, এটা মাথায় রেখো, নিজেরও খেয়াল রাখবে এবং ওরও। আমি কথাগুলো একেবারে সাধারণভাবে নিলাম। শেষমেশ সেই দিন চলে এলো যেদিন আমাদের যাত্রা শুরু হবে। আমি ছেলেটিকে বললাম, তোমার সব প্রস্তুতি নিয়ে ফেলো, আজ সন্ধ্যায় রওনা হতে হবে। আমি নিজেও বাড়ি গেলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হয়ে নিলাম। যাওয়ার আগে চোখের সামনে ট্রাকটা পুরো লোড করিয়ে নিলাম। ফিরে এসে দেখি ট্রাক প্রস্তুত, আর ছেলেটাও বাইরে দাঁড়িয়ে একেবারে রেডি। সে বলল, আমি একদম প্রস্তুত। তারপর আমরা ট্রাক স্টার্ট করে আমাদের যাত্রা শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টার মধ্যে শহরের বাইরে চলে এলাম। এখন আমরা হাইওয়ের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি। ছেলেটা একেবারে চুপচাপ ছিল, কোনো কথা বলছিল না। এটা নতুন কিছু না, এটাই তার স্বভাব। নিজের কাজে ব্যস্ত, এক্সট্রা কোনো কথা বলে না। সে শুধু জানালা দিয়ে রাস্তার দুপাশের দৃশ্য দেখছিল। এখন রাত হয়ে গেছে, ট্রাক চলছে, হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে। কিছু সময় পর ছেলেটার ঘুম চলে এলো। সে আমার পাশের সিটে ঘুমিয়ে পড়ল। যেমনটা আগের ড্রাইভার বলেছিল যে আগে ওই ছেলেটাকে গ্রামে পৌঁছে দিয়েছিল, সে আমাকে জানিয়েছিল প্রায় 3 থেকে 4 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পর একটি বিশেষ পয়েন্ট আসবে যেখান থেকে ওর গ্রামের রাস্তা শুরু হয়। যাই হোক, আমরা চলতে থাকলাম। সে তখন ঘুমিয়ে পড়েছিল। পথে একটা ধাবার মতো জায়গায় পৌঁছালাম। আমি তাকে জাগালাম। আমরা দুইজন ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম, চা খেলাম। আমি সেখান থেকে কিছু ফলমূলও কিনে নিলাম, কলা, আপেল, আঙুর। ভাবলাম ছেলেটাকে ভালো, সব ড্রাইভারদের প্রিয় ছিল, কারণ সে আমাদের চা খাবার পরিবেশন করত, যত্ন নিত, তাই সবাই ওর খেয়াল রাখত। আমিও কিছু বিস্কুট আর অন্য খাবার ওর জন্য কিনে নিলাম, যাতে পথে খেতে পারে। আমি তাকে বললাম, তুমি এগুলো খাও। পথ চলতে চলতে ফল খেতে লাগলো। আমি বললাম, ছিলকাগুলো একটা প্যাকেটে রাখো, পরে একসাথে ফেলে দেব। সে কখনো কলা, কখনো আপেল খেতে খেতে সময় কাটাচ্ছিল। আমি বলেছিলাম, যদি আমি ভুলে যাই তাহলে আমাকে মনে করিয়ে দিও যখন ওই পয়েন্টটা আসবে। সে মাথা নেড়ে সায় দিল। এখানে বলে রাখি, ছেলেটা কিছু অদ্ভুত আচরণ করছিল, হাত ঘোরানো, কবজি ঘোরানো, মুখ বাঁকা করে অদ্ভুত অঙ্গভঙ্গি করা। কিন্তু যেহেতু আমরা জানতাম ও মানসিকভাবে কিছুটা অস্থির, তাই আমি গুরুত্ব দিইনি, উপেক্ষা করেছিলাম। তবে মালিকের স্পষ্ট নির্দেশ ছিল ওর খেয়াল অবশ্যই রাখবে, তাই আমার দৃষ্টি ওর দিকেই ছিল। ট্রাকের ডান দিকের দরজাটা আমি তালা মেরে রেখেছিলাম। ট্রাক সোজা এগিয়ে চলছিল। শেষমেশ সেই পয়েন্ট এসে গেল যেখানে ওর গ্রামের রাস্তা ছিল। একটা সাইনবোর্ড ছিল। আমি ট্রাক ঘুরিয়ে সেই কাঁচা রাস্তায় নিয়ে নিলাম। বলে রাখি, ট্রাকটা গড়ে লোড ছিল, পুরোপুরি ভর্তি ছিল না। এ পর্যন্ত সব কিছুই খুবই ভালো চলছিল। পথে নেমে খেয়েছিলাম, চা খেয়েছিলাম, কিন্তু এর পরের পথটা হয়ে উঠল একেবারে অদ্ভুত। যখন আমি সেই জঙ্গলের দিকে ট্রাক ঘুরালাম, আমি যা দেখলাম সেটা ছিল এক কাঁচা রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, আর সেই রাস্তা অন্ধকারে ডুবেছিল। আমার ট্রাকের হেডলাইট যখন সেই রাস্তায় আলো ফেলল, তখন মনে হলো ঘুমন্ত জঙ্গল জেগে উঠল। দুপাশে বিশাল গাছ, আর মাঝখানে একটা সরু কাঁচা রাস্তা। আমি ট্রাক ওই দিকেই চালিয়ে দিলাম। নিশ্চিত হওয়ার জন্য ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এই তো রাস্তা, ঠিক যাচ্ছি তো? সে বলল, হ্যাঁ, একদম ঠিক। যেমন আগের ড্রাইভার বলেছিল ঠিক তেমনই। এই পথে ট্রাক দ্রুত চলতে পারবে না। এবং তাই হলো। রাস্তা এতই খারাপ ছিল, ট্রাক ধীরে চলছিল। হয়তো এই পথটা খুব দীর্ঘ নয়, কিন্তু ট্রাক ধীরে চলার কারণে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতো। এই পথটা শুরুতে একটু রোমাঞ্চকর মনে হচ্ছিল, আমি উপভোগ করছিলাম। কিন্তু যত আমি জঙ্গলের গভীরে ঢুকছিলাম, ততই অস্বস্তি বাড়ছিল। মনে হচ্ছিল এই রাস্তা আর শেষই হবে না। ট্রাক যত এগোচ্ছিল, জঙ্গল তত ঘন হচ্ছিল। চারপাশে কোনো মানুষের চিহ্ন নেই, দূর দূর পর্যন্ত নেই কোনো প্রাণের অস্তিত্ব।
একেবারে পিন ড্রপ সাইলেন্স। যদি ট্রাকটা বন্ধ করে দিই তাহলে এমন নিস্তব্ধতা যা শুনে শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, যেন বাতাসও থেমে গেছে। যাই হোক, আমার ট্রাক চলছেই, আর ছেলেটা আবার ঘুমিয়ে পড়ল। আমি তার দিকে তাকিয়ে মায়া অনুভব করছিলাম, যেহেতু সে তখন নিস্তব্ধ রাতের জঙ্গলে আমার পাশেই ঘুমিয়ে কখনো এদিকে গড়িয়ে পড়ছিল, কখনো ওই দিকে। আমি তাকে ইশারা করলাম, নাড়িয়ে দিলাম, বললাম, তুমি ট্রাকের পেছনে গিয়ে মালামালের ওপর যে ত্রিপল ঢাকা আছে তার নিচে গিয়ে শুয়ে পড়ো। আমার কথা শুনে ওর চোখে যেন এক ঝলক খুশি এসে গেল, যেন খুব স্বস্তি পেল, কারণ ওর ভীষণ ঘুম পাচ্ছিল। আমি ওকে বললাম, এই টর্চটা রাখো, পেছনে গিয়ে শুয়ে পড়ো, আর মাঝে মাঝে যখন আমি তোমাকে ডাকবো তখন আমার সাইড মিররে টর্চটা ফেলে বোঝাবে যে তুমি ট্রাকে আসো। এখানে একটা কথা বলে রাখা দরকার, আগের যে ড্রাইভার ওকে গ্রামে নামিয়ে দিয়েছিল এবং আমার যে মালিক তারা আগেই আমাকে বলে দিয়েছিল, তুমি যখন ওকে গ্রামে নামাতে যাবে তখন তাকে ট্রাকের পেছনে বসিয়ে নিও, কারণ ও রাস্তায় গভীর জঙ্গল পড়ে, কখন কি হয় বলা যায় না। জঙ্গলের ডাকাতরা ট্রাক ঘিরে ফেলতে পারে, লুটপাট হওয়ার সম্ভাবনাও থাকে, তাই নিরাপত্তার জন্য ওকে পেছনে রাখাই ভালো। আসলে আমার মন ছিল না ওকে ট্রাকের পেছনে বসানোর, কিন্তু যেহেতু ওর ঘুম পাচ্ছিল খুব, তাই ভাবলাম ও যদি পেছনে শুয়ে থাকে তাহলে মালপত্রেরও নিরাপত্তা থাকবে। ও আমার কথা শুনে নিল। আমি ট্রাক থামালাম, সে ট্রাকের পেছনের পায়া বেয়ে উঠে গেল, মালপত্রের উপর ত্রিপলের নিচে গিয়ে শুয়ে পড়ল। আমি আবার ট্রাক চালাতে শুরু করলাম। আমার ট্রাকের কেবিনে বসার তেমন সুবিধা ছিল না, ঘুমানো তো দূরের কথা, সোজা হয়ে বসাটাও কঠিন। এসি কিছু ছিল না, গরম প্রচণ্ড, ইঞ্জিনের তাপও কেবিনে ঢুকছিল। আমি ঘামছিলাম ট্রাক চালাতেও। ট্রাক এত ধীরে চলছিল যে বাইরের হাওয়া পর্যন্ত ভেতরে ঢুকছিল না। এই কারণেই আমি ওকে পেছনে গিয়ে ত্রিপলের নিচে শুয়ে পড়তে বলেছিলাম। প্রতি 5 থেকে 10 মিনিট পর পর আমি ওকে ডেকে উঠাতাম। ও টর্চের আলো আমার সাইড মিররে ফেলে দিত। আমি নিশ্চিত হতাম ও ঠিক আছে, মাল ঠিক আছে। আমার ট্রাক চলছিল, আমিও চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এক সময় আমার মনোযোগ আর রইল না, কারণ রাস্তা খুবই খারাপ ছিল, উঁচু নিচু, কাঁচা পথ, ট্রাক কাঁপছিল। আমি তখন গতি বাড়ানোর দিকে মন দিয়েছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল মিটারে, হিট গেজ ফুল উঠে গেছে, মানে ট্রাকের ইঞ্জিন প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষে ট্রাক থামিয়ে দিলাম, কারণ এরপরে ইঞ্জিনের ক্ষতি হয়ে যেতে পারত। আমার ট্রাকের সিটের পেছনে কিছু পানির বোতল রাখা ছিল, এমন জরুরি মুহূর্তের জন্যই। আমি একটা বোতল নিলাম, কেবিনের অংশটা তুললাম, ইঞ্জিনটা সামনে চলে এলো, ট্রাক বন্ধ করে দিলাম। আমি রেডিয়েটরের ঢাকনা খুলি নাই, কারণ খুললে ফুটন্ত পানি ছিটকে পড়তে পারত, আমি পুড়ে যেতে পারতাম। আমি ধীরে ধীরে রেডিয়েটরে পানি ঢালতে শুরু করলাম, প্রচণ্ড পানি ঢালতে লাগলাম, যত বোতল ছিল সব দিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ ধরে আমি রেডিয়েটর ঠান্ডা করার চেষ্টা করতে লাগলাম। যখন আমি এই প্রক্রিয়াটা সম্পন্ন করলাম তখন ভাবলাম ট্রাককে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া দরকার, যেন ইঞ্জিন ঠান্ডা হতে পারে, তারপরেই আবার রওনা হব। এই দুশ্চিন্তায় আমি আশেপাশে জঙ্গলের পরিবেশের দিকে খেয়ালই করিনি। এখন যখন সব ঠান্ডা হয়ে গেল, অর্থাৎ শান্ত হয়ে গেছে, ট্রাক বন্ধ অবস্থায় নিস্তব্ধ দাঁড়িয়ে আছে, তখন আমি চারপাশের পরিবেশ লক্ষ্য করতে শুরু করলাম। আমার কাছে একটা টর্চ ছিল, সেটা দিয়ে আমি নিজের কাজগুলো দেখছিলাম। যখন আমি টর্চটা জঙ্গলের দিকে ফেললাম তখন আপনি বিশ্বাস করুন, যেখানে আলো শেষ হচ্ছিল তারপরেও গাছের কাণ্ড আর অন্ধকারই শুধু চোখে পড়ছিল। একটা এমন ভয়ঙ্কর অন্ধকার যেটা মুখে বলে বোঝানো সম্ভব না, সেটা শুধু দেখে অনুভব করেই বোঝা যায়। সত্যি বলছি, সেটা ভয়াবহ ছিল। যাই হোক, তখন আমার মন চলে গেল সেই ছেলেটার দিকে যে ট্রাকের পেছনে ত্রিপলের নিচে শুয়েছিল। আমি ওকে ডাকলাম, কিন্তু সেদিকে একেবারে নীরবতা। এর আগে যখন ট্রাক চলছিল সে আমার ডাকের জবাবে টর্চের আলো সাইড মিররে দিত, কিন্তু এখন কোনো সাড়া নেই। আমি একবার নয় 2-3 বার ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। যদিও ট্রাক থামিয়ে রেডিয়েটরে পানি দিতে দিতে প্রায় 10 থেকে 15 মিনিট কেটে গিয়েছিল, তবুও তখন আমার মনোযোগ ওর দিকে ছিল না। এখন যখন আমি ওকে ডাকলাম তবুও কোনো উত্তর এলো না। আমি একটু উপরে উঠলাম, যেখানে ত্রিপলের নিচে সে শুয়েছিল,
কিন্তু সেখানে সে আর নেই। আমি পুরোপুরি ট্রাকের উপরে উঠে চারপাশে তাকালাম, কিন্তু সে কোথাও নেই। আমি তখন নিচে নেমে এলাম, মনের মধ্যে একটা অস্বস্তি। ছেলেটা তো একটু মানসিকভাবে দুর্বল, যদিও কোথাও পড়ে গিয়ে থাকে। আমি চারপাশে খুঁজতে শুরু করলাম। আমার হাতে ছিল একটা সাধারণ মানের টর্চ। আমি ট্রাকের আশেপাশে তাকালাম, তখন দেখলাম ট্রাকের ডান দিকে মাটিতে পায়ের ছাপ আছে, যেগুলো জঙ্গলের ভেতরের দিকে গেছে। আমি তখন ওই পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করলাম, সেই কাঁচা পথ ধরে যা জঙ্গলের ভেতর দিকে নিয়ে যাচ্ছিল। কয়েকটা পায়ের ছাপ আমি দেখলাম, আর দিকটা বুঝলাম সেই দিকেই গেছে। কিন্তু কেন সে হঠাৎ জঙ্গলে ঢুকলো কেন? একদিকে চিন্তা করলাম, হতে পারে ওর টয়লেট লাগছিল তাই নেমে গেছে। সবকিছু তো আমাকে জানিয়ে করবে না, তাই না? আমি অপেক্ষা করলাম, আবার ওকে ডাকলাম। ভেবেছিলাম যদি সে শুধু প্রাকৃতিক কাজের জন্য যায়, তাও অন্তত একটা সাড়া তো দেবে। কিন্তু জঙ্গলের দিক থেকে কোনো সাড়া এলো না। তখন আমি নিজেই জঙ্গলের দিকে হাঁটা শুরু করলাম। আমার হাতে যে টর্চ ছিল তার আলো খুব দুর্বল ছিল, কেবল চলার জন্যই যথেষ্ট। আমি হাঁটতে লাগলাম। জঙ্গল এত ভয়ানক ছিল যে আমার গা শিউরে উঠছিল। আমি কোনো ভূতও দেখিনি, না কোনো জিন। জঙ্গলের পরিবেশটাই এত ভীতিকর ছিল যা আমার মনকে কাঁপিয়ে দিচ্ছিল। আর সে ছেলেটা একজন মানসিকভাবে দুর্বল ছিল। একা সেই জঙ্গলের ভেতরের মধ্যে কোথায় চলে গেল? তখন আমার পরিষ্কার বুঝে গিয়েছিলাম ও শুধু টয়লেট করতে যায়নি, সে আরো ভিতরে ঢুকে পড়েছে। আমি হাঁটছি, ভয় পাচ্ছি, তবু ওকে ডাকছি। আপনি বিশ্বাস করুন, 2 থেকে 3 বার এমন হলো। মনে হলো যেন আমারই নিজের গলার আওয়াজ ফিরে এসে কানে বাজলো। আমি থমকে গেলাম, চুপ করে রইলাম। তারপর আবার হাঁটতে লাগলাম। যতদূর আমার চোখ পৌঁছায় আমি অনুভব করলাম যেন গাছের কাণ্ডগুলোর মধ্যে একটা টর্চ এদিক থেকে ওদিকে নড়ছে। মানে এখন মনে হলো ছেলেটা অনেক দূর চলে গেছে, কিন্তু এখনো জঙ্গলের ভেতরেই আছে। আমি তখন দ্রুত হাঁটতে শুরু করলাম এবং সেই টর্চের আলো অনুসরণ করতে লাগলাম। যেহেতু গাছের কাণ্ড অনেক ঘন ছিল, টর্চের আলো কখনো দেখা যেত, কখনো হারিয়ে যেত। তবুও আমি দিকটা ঠিক বুঝে ফেলেছিলাম যে সে কোন দিকে আছে। কিছুটা সময় অন্তর টর্চের আলো দেখা যাচ্ছিল। আমি আরো দ্রুত পা ফেলতে লাগলাম আর তাকে অনুসরণ করতে থাকলাম। যখন মনে হলো যে আমি খুব কাছাকাছি পৌঁছে গেছি, আমি ওকে ডাকতে শুরু করলাম। কিন্তু তখন মনে হলো সে যেন আমার আওয়াজ শুনেই আরো জোরে দৌড়াতে শুরু করলো। এই ঘটনাটা আমাকে আরো ভয় পাইয়ে দিল। আমি যাকে খুঁজছিলাম সে আমার গলা শুনে থেমে যাওয়ার বদলে আরো বেশি করে দৌড়াতে লাগলো। কেন সে একা করছিল সেটা আমার বোধের বাইরে ছিল। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু সে যেন দ্বিগুণ গতিতে পালাচ্ছিল। আমি তাকে বারবার ডাকছিলাম, বলছিলাম খোদার জন্য থেমে যাও, কিন্তু সে থামছিল না। আমার চিন্তা বাড়ছিল, কারণ সে ছিল একটু মানসিকভাবে অস্থির। আমরা সবাই তাকে খুব ভালোবাসতাম। তার মা বাবার কথা তো বাদই দিলাম, কোম্পানির মালিকও আমাকে জিজ্ঞেস করবে সে কোথায়। তার পুরো দায়িত্ব আমার উপরই ছিল। এখানে একটা কথা বলে নেই, যা আমার আগেই বলা উচিত ছিল। যখন আমার ট্রাক এই জঙ্গলে নষ্ট হয়েছিল, তখন আমি নেমে এক ব্যাগে রাখা ফলের খোসাগুলো নিচে ফেলে দিয়েছিলাম। এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। এই আবর্জনার ব্যাগটাও পুরো ঘটনা একটা চরিত্র হিসেবে আবির্ভূত হবে। ঘটনার শেষে সেটা ব্যাখ্যা করব। আবার আমরা ঘটনায় ফিরে আসি। আমি দৌড়াচ্ছিলাম, ছেলেটাও দৌড়াচ্ছিল। তারপর সেই টর্চ আবার একবার চোখের আড়াল হয়ে গেল। মাঝে মধ্যে সেটা দেখা যাচ্ছিল, কারণ সে এখন অনেক দূরে চলে গিয়েছিল। এখন আমি দেখলাম অন্ধকারের মধ্যে শুধু টর্চটাই নড়ছে, যেন কেউ সেটা হাতে নিয়ে দৌড়াচ্ছে। শুধু আলো দেখা যাচ্ছে, মানুষটাকে দেখা যাচ্ছে না। হঠাৎ সেই আলো এক জায়গায় স্থির হয়ে গেল। আমি তখনও দৌড়াচ্ছিলাম। আস্তে আস্তে আমি সেই টর্চের কাছে পৌঁছে গেলাম। যখন কাছে গিয়ে দেখি টর্চটা মাটিতে পড়ে আছে, কিন্তু ছেলেটা সেখানে নেই। কিন্তু আমার খুব জোরালো একটা অনুভূতি হচ্ছিল সে আশেপাশেই কোথাও আছে। আমি সেই টর্চটা হাতে তুলে নিলাম। ওটার আলো অনেক শক্তিশালী ছিল। আমি চারপাশে আলো ফেলতে লাগলাম, তাকে খুঁজতে লাগলাম, আবারও ডাকতে লাগলাম, কিন্তু এবারও কোনো উত্তর এলো না। আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি তখন সেই গা সমসমে জঙ্গলের দিকে তাকিয়ে বললাম, দেখো, যদি তুমি এখানেই কোথাও থাকো তাহলে দয়া করে আমাকে বিরক্ত করো না। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। মালিককে তো জবাব দিতে হবে, দয়া করে আমার সঙ্গে খেলা করো না। কিন্তু কেউ কিছু বলল না। তবে এখানে আবার একটা কথা বলি, আমি অনুভব করছিলাম
কেউ একজন আমার আশেপাশে আছে, কে যেন আমাকে অনুসরণ করছে। আমার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। আমি তখন জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, তাকে খুঁজছিলাম, কিন্তু সে কোথাও চোখে পড়ছিল না। এখন আমার সত্যি মনে হতে লাগলো আমার পায়ের শব্দের সঙ্গে সঙ্গে আরেকটা পায়ের শব্দ চলছে, যেন কেউ আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। তখন আমি ভাবলাম আর কোনো বিপদে না পড়াই ভালো। আমি বরং ট্রাকে ফিরে গিয়ে ওর জন্য অপেক্ষা করি। হয়তো ঘুরে সে আবার ট্রাকের কাছে ফিরে আসবে আর আমি তাকে নিয়ে নিতে পারবো। কারণ আমি যদি ট্রাক থেকে দূরে থাকি আর সে যদি আমাকে খুঁজতে এসে ট্রাকে পৌঁছে যায়, তাহলে আমি তাকে মিস করে ফেলবো। তবে ওর সেই আচরণ, আমার ডাক শুনেও না থেমে পেছনে না তাকিয়ে দৌড়ানো, এসব খুব অদ্ভুত ছিল। যাই হোক, আমি এখন ট্রাক খুঁজতে লাগলাম, কিন্তু এরপর যা ঘটতে চলেছিল তার কোনো ধারণাই আমার ছিল না। আমি হাঁটতে লাগলাম, খুঁজতে লাগলাম, কিন্তু বুঝতেই পারলাম না আমি এখন জঙ্গলের ভেতর পুরোপুরি পথ হারিয়ে ফেলেছি। আমার ট্রাকটা আর খুঁজে পাচ্ছিলাম না। ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি যে কোন দিকে এসেছি কিছুই বোঝা যাচ্ছিল না। আমি বুঝতেই পারতেছিলাম না আমাকে পিছনে ফিরতে হবে কিনা, কিংবা বাম দিকে যেতে হবে না ডান দিকে। ওকে অনুসরণ করতে করতে কখনো আমি ডানে গেছি, কখনো বায়ে, কখনো পেছনে ফিরেছি। একেবারে এক গোলকধাঁধার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আমি অন্তত আধা ঘন্টা ধরে ট্রাক খুঁজে যাচ্ছিলাম, কিন্তু কোথাও পেলাম না। এর মধ্যে আমি দৌড়েও খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি যত ওকে খুঁজে গেছি, ডাক দিয়েছি, ততই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। জঙ্গলের মধ্যে কেউ একজন যেন আমাকে অনুসরণ করছে। এবার আমি শুনতে পেলাম দূর থেকে শিয়াল বা গিদরের চিৎকার, যেন অনেকগুলো গিদর একসাথে হাহাকার করছে। এই দৃশ্য এতটাই ভীতিকর ছিল যে আমার গা কাটা দিয়ে উঠল। এখন আমার অবস্থা এমন যে আমি শুধু একটা আশ্রয় খুঁজছিলাম, যে কোনোভাবে এই রাতটা যেন কাটিয়ে দেওয়া যায়। আমি চাচ্ছিলাম যে কোনোভাবে এই জঙ্গল থেকে বের হয়ে যেতে। যাই হোক, আমি আন্দাজে হাঁটতে লাগলাম। আমার হাতে টর্চ ছিল আর আমি পথ দেখতে দেখতে চলছিলাম। মাঝে মধ্যে মনে হচ্ছিল পিছন থেকে কেউ এক গাছের কাণ্ড থেকে আরেকটার দিকে যাচ্ছে। আবার কখনো মনে হতো কেউ আমার পেছনে হাঁটছে। আবার কখনো মনে হতো কেউ আমার গলার কাছে এসে নিঃশ্বাস ফেলছে। আর সত্যি সত্যি আমি নিঃশ্বাসের আওয়াজও শুনতে পাচ্ছিলাম। এটা এতটাই ভীতিকর দৃশ্য ছিল যে সাধারণ একজন মানুষ যদি এমন জঙ্গলে ঢুকে পড়ে, তাহলে এমনি তার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যেখানে জানা আছে দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, আর এই জঙ্গলে আমি একাই আছি। আর যদি এখানে আমার কিছু হয়ে যায়, তাহলে সেটা কেউ জানতেও পারবে না। যাই হোক, আমি চলতেই থাকলাম। তারপর হঠাৎ করে ভাগ্যক্রমে আমি একটা খুব পুরনো কুঠির দেখতে পেলাম। একেবারে পুরনো আমলের একটা কুঠির। আমি সেই কুঠিরটার কাছে গেলাম। ওটা এতটাই জরাজীর্ণ ছিল, চারপাশে দেয়াল ছিল, ছাদ ভাঙা, একটা দরজা ছিল, কিন্তু সেটাও ছিল একেবারে ভাঙাচোরা কাঠের দরজা। আমি সেই দরজায় গিয়ে যখন খুললাম, তখন ভেতরের অবস্থা একেবারে খারাপ ছিল। জানি না কত সালের কুঠির, কেউ বানিয়ে ছেড়ে দিয়েছে বহু আগেই। তবুও পুরো জঙ্গলের মধ্যে ওটাই ছিল একমাত্র আশ্রয়। আমি ভিতরে ঢুকলাম, চারপাশে টর্চ মেরে দেখলাম। তখন একটু স্বস্তি পেলাম। ভেবে নিলাম খারাপ সময় চলছে, অন্তত একটা আশ্রয় তো পেলাম। আমার মনে হচ্ছিল এর চেয়ে ভালো আশ্রয় এই জঙ্গলে আর কিছু হতে পারে না। আমি একটা গাছের ডাল ভেঙে একটা ছোট ঝাড়ু বানালাম আর ঘরের ভেতরে গিয়ে এক কোণায় জায়গাটা একটু পরিষ্কার করলাম। তারপর সেখানে শুয়ে পড়লাম, কারণ আমাকে যে কোনোভাবে এই রাতটা এখানেই কাটাতে হবে। জঙ্গলের বন্য প্রাণীরা যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, আমি স্পষ্টভাবে অনুভব করছিলাম এই জায়গায় কিছু একটা আছে। কেউ বা কিছু আমার আশেপাশে ছিল, আমাকে অনুসরণ করছিল। হয়তো সেটা কোনো ভিন্ন প্রাণী ছিল। যাই হোক, আমি সেই ভাঙা কাঠের দরজাটা কোনোভাবে বন্ধ করে ফেললাম আর ঘরের মাটিতে শুয়ে পড়লাম। তারপর আমার মনে হতে লাগলো ঘরের বাইরে কেউ ঘুরে বেড়াচ্ছে, যেন আমাকে অনুসরণ করতে করতে এখন ঘরের চারপাশে ঘুরছে। আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। তারপর এক সময় শুরু হলো শেয়াল বা গিদরের ভয়ঙ্কর শব্দ। অনেকগুলো গিদর ঘরের
চারপাশে জড়ো হয়ে গর্জাতে লাগলো। আমার ভয় যেন আরো বেড়ে গেল। ঘুম তো দূরের কথা, আমার চোখে ঘুমের নাম নিশানা ছিল না। আমি শুধু দোয়া করতে লাগলাম এই রাতটা যেন কোনোভাবে শেষ হয়। আমার মন পড়েছিল সেই ছেলেটির দিকেও। সে না জানিয়ে এই ঘন জঙ্গলে কোথায় হারিয়ে গেছে। অসংখ্য প্রশ্ন মাথায় ঘুরছিল, যেগুলোর উত্তর হয়তো আমাকে দিতে হবে। এবং তারপর নিজের প্রাণের ভয় তো ছিলই। এই গভীর জঙ্গলে আমি একা, আর সেই ছেলেটিও আলাদা হয়ে গেছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, সাহস সঞ্চয় করলাম। সেই ভাঙা দরজার ফাঁক দিয়ে বাইরে উকি দিলাম। বাইরে ছিল ঘোর অন্ধকার, শুধু সামান্য চাঁদের আলো পড়ছিল। সেই আলোয় আমি যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। আমি দেখলাম 20 থেকে 25টা গিদর একসাথে ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তারা কোনো সাধারণ ডাক দিচ্ছিল না, না কোনো চিৎকার। তারা এক অদ্ভুত ধরনের গর্জনে গর্জাচ্ছিল। তাদের সেই খুরখুরে আওয়াজ আমার বুকে একবারে পাহাড় চাপিয়ে দিল। তখন আমি লক্ষ্য করলাম তাদের চোখ এখন আর ঘরের দিকে নেই, বরং অন্য কোথাও তাকিয়ে আছে। তারা কিছু একটা দেখছে। চাঁদের আলোয় আমি বুঝতে পারলাম একটা বিশাল কালো ছায়া, যেটা এখন ধীরে ধীরে আমার ঘরের সামনে জমিনে ছায়া ফেলে এগিয়ে আসছে। এই ছায়া ডান দিক থেকে আসছিল। ঘরের পাশে যেন কেউ দাঁড়িয়ে ছিল, যার উচ্চতা অনেক বেশি ছিল, আর তার ছায়া মাটিতে পড়ছিল। সেই গিদরগুলো এখন সেটাকে দেখতে লাগলো, আর তারা হঠাৎ করেই ভয় পেয়ে কাঁপতে শুরু করলো। তাদের আওয়াজ বদলে গেল। এখন সেটা ছিল কুকুরের কান্নার মতো, একটা কান্না জড়ানো ডাক। তাদের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল তারা কিছু একটা দেখেছে যা তাদের ভীষণ ভয় পাইয়ে দিয়েছে। তারপর গিদরগুলো ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। তারা একে একে পেছনের দিকে হাঁটতে লাগলো, জঙ্গলের দিকে সরে যেতে লাগলো। আর তখন হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ সেই নিস্তব্ধ রাতের পরিবেশ ছেদ করে উঠল। এটাও ছিল এক ধরনের গর্জন, কিন্তু এই শব্দ আমি জীবনে আগে কখনো শুনিনি। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে গিদরগুলো যেন আতঙ্কে একদম ছিটকে পড়ল। তারা চারদিকে ছোটাছুটি করতে করতে এক এক করে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। এবং তারপর একটা ঘটনা ঘটতে যাচ্ছিল যেটা আমি কোনো কল্পনাতেও ভাবিনি। সত্যি বলছি, আমার সাহসই হচ্ছিল না চোখ তুলে দেখতে। যে জিনিসটা আমার সামনে আসতে চলেছে সেটা দেখার শক্তি আমার আর ছিল না। আমি আবার ঘরের কোনায় গিয়ে নিজেকে গুটিয়ে নিলাম। একটা আতঙ্কে ভরা ঘরের মধ্যে বসে রইলাম। মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ রাত। তারপর সেই জিনিসটার পায়ের শব্দ আমি স্পষ্টভাবে শুনতে পেলাম। সে ধীরে ধীরে হেঁটে আমার ঘরের দিকেই আসছিল। আমার মনে হচ্ছিল এখনই আমার ঘরের সেই ভাঙা দরজার সামনে এসে সে দাঁড়িয়ে গেছে। দরজা যেন কেঁপে উঠছিল, মনে হচ্ছিল কেউ তার ভার রেখে ভেতরে তাকাতে চাইছে। আর সেই দরজার ফাঁক দিয়ে ভেতরে আসছিল। তার গা ছমছমে নিঃশ্বাসের শব্দ, ঘোরানোর আওয়াজ একসাথে আসছিল। সেই নিঃশ্বাস এমন ছিল যেন কেউ বড় কোনো কিছু গভীর নিঃশ্বাস নিচ্ছে। আমি কি বলি, তার নিঃশ্বাসের আওয়াজটাই এত ভয়ঙ্কর ছিল যে আমার হৃদয়ে প্রভাব ফেলছিল। তারপর তার নাক থেকে একটি খুরানোর আওয়াজ আসছিল, যার মধ্যে একেবারে ভয়াবহ রূপ ছিল, যা আমার হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। আমি চুপচাপ অন্তরে দোয়া করতে শুরু করলাম। আল্লাহর কাছে আমার গুনাহের মাফ চাইলাম, যেন তিনি আমাকে যে কোনোভাবে এই বিপদ থেকে মুক্তি দেন। এরপরে সে জিনিস বেশ কিছুক্ষণ এখানে সেখানে ঘুরছিল। সেই কক্ষের ছাদও এক জায়গায় ভেঙে গিয়েছিল, আর সেখানে একটি ছিদ্র ছিল। আমার চোখ ওই দিকে লেগেছিল, যেন কেউ সেখান থেকে ঝুঁকে দেখে আমি স্পষ্ট দেখা যেত। আমি শুধু সেই মুহূর্তের অপেক্ষা করছিলাম যে কেউ সেখান থেকে তাকাবে আর আমার অবস্থান প্রকাশ পাবে যে আমি ওই কক্ষে আছি। তারপর ঠিক তেমনটাই হলো। আদনান, আমার মাথায় একটি আইডিয়া আসলো। ওই কক্ষে কিছু ভাঙাচোরা ফার্নিচার আর জিনিসপত্র ছিল। সে জিনিসটা একটু পিছনে সরে গেল। তখন আমি কয়েক সেকেন্ডের সুযোগ পেয়ে দ্রুত ভাঙা ফোটা সমস্ত জিনিসপত্র একত্র করে নিজের ওপর ঢেকে নিলাম, যেন আমি ওই আবর্জনায় কোথাও লুকিয়ে থাকতে পারি। কারণ অন্ধকারও ছিল এবং আমি নিঃশ্বাস আটকে চুপচাপ বসে থাকলাম, যেন আমার নিঃশ্বাসের আওয়াজ শুনতে না পারে। এভাবে আমি বসেছিলাম, আর হঠাৎ সেই জিনিসটা আবার দরজায় ঢুকতে চেয়ে জোরে জোরে দরজাটা নাড়াতে শুরু করলো। মনে হচ্ছিল তা অল্পতেই দরজা ভেঙে ফেলবে। এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য।
যেভাবে আপনি কখনো হরর মুভি দেখেন এবং সাসপেন্স তৈরি হয়, ঠিক সেরকমই সব কিছু বাস্তব জীবনে আমার সঙ্গে ঘটেছিল। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আমার জীবনে সত্যি ঘটেছিল এমন একটি ঘটনা যা আমি সাহস করে আজ আপনাদের বলছি। তবুও আমার চোখ ক্রমাগত ওই ছিদ্রের দিকে ছিল যা ছাদে ছিল। আমি দরজা লক করে রেখেছিলাম, কিন্তু ওই জিনিসটার জন্য দরজা ভেঙে ফেলা কোনো বড় কথা নয়। আপনি হয়তো শুনেছেন যখন বিড়াল আসে তখন কবুতর চোখ বন্ধ করে দেয়, ঠিক সেই রকমই অবস্থায় আমি ছিলাম, বিড়ালের ভয়ে কবুতরের মতো। আমি ছোট ছোট জিনিস দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলাম এবং সম্ভবত এটাই আমাকে কিছুটা সান্ত্বনা দিয়েছিল। আমি সেসব জিনিসের নিচে ঢেকে নিঃশ্বাস আটকে শুয়েছিলাম। তারপর আমি দেখি এক বড় মাথা এবং একটি বড় চোখ ওই ছিদ্র থেকে ভিতরের দিকে তাকিয়ে আছে। সেই জিনিসটা এত বড় ছিল যে তার বড় চোখও ওই ছিদ্র থেকে দেখা যাচ্ছিল, কিন্তু চোখটা ছিদ্র থেকেও বড় ছিল। এটি ছিল এক ভয়ঙ্কর জিনিস। আমি চুপচাপ শুয়েছিলাম, চোখ বন্ধ করে নিজের আপনাকে আল্লাহর হাতে তুলে দিয়েছিলাম যে যা হওয়া উচিত তা আমার ভাগ্যে লেখা। কিন্তু হঠাৎ একেবারে নীরবতা নেমে আসে এবং আমি দেখি সেই পা চলে যাচ্ছে আবার জঙ্গলের দিকে। আমি দ্রুত উঠে আমার ভাঙা দরজায় তাকালাম, তখন দেখি জঙ্গলের গাছগুলো দুলছে। ওই জঙ্গলের মধ্যে আগুন জ্বলে উঠেছে এবং তার কারণে গাছগুলো এবং তার ডালপালা প্রচণ্ডভাবে দোলাতে লাগলো। আমি একটু শান্ত হলাম, আল্লাহর শুকরিয়া জানালাম, কিন্তু মনে হলো বিপদ হয়তো এখনো কাটেনি। আমি আবার ফিরে গিয়ে ওই ঘরের একই কোণে শুয়ে পড়লাম। এবার চারপাশে ওই সব ভাঙাচোরা মালপত্র ছড়িয়ে দিলাম, যেন আমি সেই পুরাপুরির ভেতর লুকিয়ে থাকতে পারি এবং যে কোনোভাবে রাত পার করতে পারি। আমার মনেও সেই ছেলেটির কথা ঘটছিল যে এখন জঙ্গলের কোথাও হারিয়ে গেছে। অন্তত কিছুটা শান্তি এসেছিল, কিন্তু জানতাম সেটা বেশিক্ষণ থাকবে না। হঠাৎ বাইরে আবার কারো পায়ের ধ্বনি শুনলাম, আর এবার পাশেই একজন মানুষের বলে মনে হলো। আমি তড়িঘড়ি উঠে দরজা থেকে বাইরে ঝাঁকিয়ে দেখলাম ওই ছেলেটি ওই ঝুপড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং ঝুপড়ির দিকে তাকিয়ে আছে। তার পাশে একটা জখম রয়েছে, রক্ত পড়ছে এবং সে যন্ত্রণায় অস্থির, অদ্ভুত আওয়াজ করছে এবং সাথে সাথে আমাকে ডেকেও চলেছে, তার মুখ ঠিক আমার লুকানো ঘরের দিকে। আমি হঠাৎ দরজা খুলে বাইরে যাওয়ার জন্য এগোচ্ছিলাম, তখন আমার মাথায় একটা চিন্তা এলো, সে কিভাবে জানলো আমি এখানে লুকিয়ে আছি? আমি থেমে গেলাম, ভাবলাম এটা হয়তো কোনো ফাঁদ। শুনেছি এমন জিনিসেরা মাঝে মাঝে ফাঁদ পেতে পারে, এমনকি মানুষের কাছে নিজেদের পছন্দের রূপে প্রকাশ পায়। মানুষ তাদের সাহায্য করার জন্য এগিয়ে যায়, তখন ওরা নিজেদের প্রকৃত রূপ দেখায়। আমি কিছুক্ষণ চুপ করে বাইরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলাম। ওই ছেলেটি যার হাত থেকে রক্ত পড়ছে সেটি সে পাগল ছেলেটি। কিছুক্ষণ ডাকাডাকি করার পর সে জোরে জোরে হাসতে শুরু করলো, রেগে গেল এবং বলল, বাইরে বের হয়ে আসো। আমি শেষবার বলছি, জানি না কোনো সৎ কাজের জন্য আল্লাহ আমার মস্তিষ্কে এটা ঢুকিয়েছেন। আমি তখন ওর প্রতি দয়া ভাবছিলাম এবং ওকে বাঁচানোর জন্য বাইরে যাবার কথা ভাবছিলাম, কারণ ওর অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু ও যে কি ছিল, ও নিজেকে ধীরে ধীরে প্রকাশ করতে লাগলো এবং বেশিক্ষণ আমাকে হুমকি দিয়ে গেল। আমি নিঃশব্দে নিজের জায়গায় বসে রইলাম, বাইরে যায়নি। ও চলে গেল। যাওয়ার সময় বলল, কতক্ষণ লুকিয়ে থাকবি? কখনো তো বের হয়ে আসো, আমরা তোমাকে বাঁচিয়ে দেব না। আশ্চর্যের ব্যাপার হলো ওদের প্রভাব ওই ঘরের ভিতরে ছিল না, সবকিছুই ঝুপড়ির বাইরে ঘটছিল। ওরা চেয়েছিল আমি ঝুপড়ির বাইরে আসি, কিন্তু আমি সেখান থেকে উঠিনি। আমি বুঝতে পেরেছিলাম যতক্ষণ আমি ওই ঝুপড়ির ভিতরে আছি আমি একটা পরিমাণে নিরাপদ। অনেক সময় কেটে গেছে, এবার ঘটনার দিক পরিবর্তন হলো। আমি সেই ছেলেটির আওয়াজ শুনলাম যে আমার নাম ডাকছিল, জঙ্গলের কোথাও ঘুরে বেড়াচ্ছিল, দূর থেকে তার আওয়াজ আসছিল। আমি কিছুক্ষণ তার আওয়াজ শুনলাম, তারপর ভাবলাম হয়তো ওটাই সে। আমার মনে ভালো অনুভূতি এলো যে ওটাই সেই ছেলেটি। হয়তো আমি তাকে কোনো ভূত কিংবা জিন মনে করেছিলাম, কিন্তু এখন নিশ্চিত হতে শুরু করলাম ও আমার খোঁজে আছে, কারণ ও অদ্ভুত এক আলাদা স্বরে ডাকছিল, যা তার নিজস্ব একটা স্টাইল ছিল। আমি অনেকক্ষণ ভাবলাম, কিন্তু বেশিরভাগ নিশ্চিত হলাম যে ওই ছেলেটি এবং সে আমাকে খুঁজছে। আমি তার চাইতে নিজেকে বেশি চিন্তিত লাগছিলাম, কারণ বাইরে অনেক অদ্ভুত ঘটনা ঘটছিল। এখন সে জঙ্গলে একা ঘুরছে, ভাগ্যক্রমে সে আমার খুব কাছে ছিল। আমি ভাবলাম এবার সুযোগ পেয়েছি, যেভাবে হোক ওকে নিয়ে আসবো আমার সাথে। হয়তো পুরো রাত এখানে কাটাবো, কিন্তু অন্তত
ও আমার সাথে থাকবে, যা আমার জন্য সান্ত্বনার। অতএব আমি ঘরের দরজা খুললাম, বাইরে দেখলাম সব জায়গায় ভয় ছড়িয়ে আছে। আমি তার আওয়াজের দিকে হাঁটা শুরু করলাম। আমি টর্চ চালু করলাম না, কারণ জঙ্গলে যদি একটু আলো দিয়ে হাঁটতে থাকি তবে দূর থেকেই দেখতে পাওয়া যাবে, আর হয়তো এরকম হলে নেতিবাচক শক্তি আমাকে অনুসরণ করতে শুরু করবে। এই কারণে আমি টর্চ চালু করলাম না। আমি যেখান থেকে তার আওয়াজ পাচ্ছিলাম সেই দিকে এগোতে শুরু করলাম। জঙ্গলে যদি কেউ আওয়াজ দেয় তা গুঞ্জন হয়ে ফিরে আসে, ঠিক তেমনি ওই ছেলেটির আওয়াজ সেই মৃত প্রায় ভয়ানক জঙ্গলে গুঞ্জরিত হচ্ছিল। আমি ওর পেছনে চললাম, আওয়াজ দিচ্ছিলাম না, শুধু তার আওয়াজের দিশায় দ্রুত দৌড়াচ্ছিলাম। যখনই আমি ওর কাছে পৌঁছাতে চাইতাম তার আওয়াজ দূরে চলে যেত। যা শুরুতে ঘটেছিল ঠিক তাই ঘটেছিল আবারও। শুরুতে যেমন ওই ছেলেটি টর্চ নিয়ে জঙ্গলে আমার সামনে দৌড়াতো, আর যত কাছে যেতাম ও হারিয়ে যেত, ঠিক তেমনি আমি যত কাছে যেতাম তার আওয়াজ তত দূরে শোনাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে আমি ওকে কোথাও খুঁজে পাইনি। তারপর আল্লাহর রহমতে এক সময় আমি একটা রাস্তার কাছাকাছি চলে আসলাম। এটি সেই রাস্তা ছিল যেই পথে আমরা চলছিলাম। এখন আমি বুঝতে পারছি না এই রাস্তা কি আমরা পার হয়ে গেছি না এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ ট্রাকটি এই রাস্তার কোন পাশে, ডান পাশে না বাম পাশে? আমাকে এই রাস্তা দিয়ে পেছনে যেতে হবে নাকি সামনে? আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তবু একভাবে আমি সামনে এগোতে লাগলাম। অবশেষে ভাগ্যের সাহায্যে আমি সামনে এসে পৌঁছালাম আর ট্রাকটিকে দেখতে পেলাম। ট্রাকটি নিরিবিলিতে দাঁড়িয়ে ছিল, পুরোপুরি ঠিকঠাক। আমি ট্রাকে উঠে গিয়ে দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করে দিলাম, ট্রাকের ভিতর থেকে আমি লক করে দিলাম। কিন্তু পরিবেশ এতটাই ভয়ানক ছিল যে আমি ভাবলাম এখন রাত, এখানে কাটানো ঠিক হবে না। সকালে এসে ট্রাকটি খুঁজবো, রাতে এখানে থাকা নিরাপদ নয়। ট্রাক চালু করলাম, চালু হয়ে গেল। তারপর আমি সেই রাস্তা ধরে এগিয়ে চললাম। অনেক দূর যাত্রার পর আমি সেই গ্রামের কাছে পৌঁছালাম। সেখানে কিছু বৃদ্ধ লোক বাইরের চারপাইতে শুয়েছিল, হুক্কা ধূমপান করছিল, আর তাদের পশুরাও ছিল তাদের সাথে। গ্রামের সাধারণ রীতিনীতির মতো কিছু বুড়ো লোক মাল মশলা রক্ষার জন্য বাইরে চারপাই বসিয়ে শুয়ে থাকে। যখন আমার ট্রাকের হেডলাইট তাদের দিকে পড়লো, তারা ঘুম থেকে জেগে গেল। তারা আমার কাছে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি সব কিছু বললাম। তাদের গ্রামের সেই ছেলেটি আমি খুঁজছি এবং তাকে এখানে ফিরিয়ে আনতে এসেছি। গ্রামের লোকজন সংক্ষিপ্ত ও সরল স্বভাবের, সবাই একে অপরকে চিনে। তারা বুঝতে পারলো আমি কার কথা বলছি। তারা বলল, বাবা চিন্তা করো না, তুমি এখানে রাত কাটাও, 2-3 ঘন্টার ব্যাপার, তারপর আমরা সকলেই তাকে খুঁজে নিয়ে আসব। তারা আমার জন্য থাকার ব্যবস্থা করলো। আমি পুরো রাত টানটান উত্তেজনায় কাটালাম, ঘুম আসলো না। ভোর হতেই আমরা সবাই আবার সেই জঙ্গলের দিকে রওনা দিলাম। এখানে একটি সমস্যা ছিল, সেই পুরো জঙ্গল দেখতে একরকম। আমি কোথায় ট্রাক রেখেছিলাম, কোথায় ছেলেটি গায়েব হলো বুঝতে পারতেছিলাম না। আমার মাথা কাজ করছিল না। এত ঘন জঙ্গলে কিভাবে ওকে খুঁজবো বুঝতে পারতেছিলাম না। তবু গ্রামবাসীরা অনেকে নিয়ে এসেছিল। আমি মাথায় ঘুম নেই, মনে হচ্ছিল ট্রাক যেখানে ছিল ঠিক সেখানেই যেন রাত কেটেছে। হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। যখন ট্রাক থেমে নেমেছিলাম তখন যেসব ফলের খোসা ছিল সেগুলো আমি একটা প্লাস্টিকের থলায় রেখে ট্রাকের বাইরে ফেলে দিয়েছিলাম। এটাই আমার চিহ্ন হবে, যেখানে সেই প্লাস্টিকের থলা পড়ে থাকবে সেখানে আমি ট্রাক রেখেছিলাম। আমি তাদের বললাম রাস্তার কোথাও এমন একটা প্লাস্টিকের থলা আছে যেখানে ফলের খোসা আছে, সেটাই হবে আমাদের দিশা। কিছুক্ষণ পর ভাগ্যক্রমে আমরা সেই স্থান খুঁজে পেলাম যেখানে থলা পড়েছিল। আমি বললাম এখন থেকে আমাদের বামে যেতে হবে এই জঙ্গলের মধ্যে। অদ্ভুত হলেও সত্যি, পুরো দিন ধরে আমরা খুঁজতে লাগলাম। অবশেষে গ্রামবাসীরা কিছু স্থানীয় লোকদের সঙ্গে আমাকে ফিরে পাঠালো, বলল তোমরা বিশ্রাম করো, আমরা খুঁজে বের করে দেব। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। অবশেষে গ্রামে এক আনন্দের খবর ছড়ালো, ছেলেটি পাওয়া গেছে। গ্রামবাসীরা তাকে গ্রামে ফিরিয়ে আনছে। সবার মধ্যে এক আনন্দের লহর ছড়ালো। যখন ছেলেটি গ্রামে এলো তারা বলল যে ছেলেটি খুব ভীত ছিল, এক ভয়ঙ্কর এক জায়গায় বসেছিল, নিজের সঙ্গে অদ্ভুত কাজ করছিল, অদ্ভুত কথা বলছিল। যখন তাকে উদ্ধার করা হলো তার মুখের ভাব একেবারে এমন ছিল না যেন সে বিস্মিত বা খুশি যে কেউ তাকে খুঁজে বের করেছে। কিন্তু এক জিনিস ছিল যা ভয়ানক ছিল, ছেলেটি খুবই ভীত এবং আতঙ্কিত ছিল। তখন তাকে ছাড়ার পর আমি ফিরে এলাম
তখন পুরো ঘটনাটি আমি আমার মালিককে বললাম। আমার মালিকও খুবই চিন্তিত ছিলেন। যখন তিনি ছুটি কাটিয়ে ফিরে আসতেন, ট্রাক যেন তাকে ছেড়ে যেতে চায়, আর ঠিক তেমনইভাবে যখন তাকে আবার ডাকার প্রয়োজন হতো, ট্রাক তাকে নিয়ে আসতো। তিনি ফিরে এসে আমাকে জিজ্ঞেস করার চেষ্টা করলেন, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। এটি আমার জীবনের একটি এমন ঘটনা যা আমার রোমাঞ্চিত করে দিয়েছে, এবং আজও আমি এটা ভেবে ভয় পাই। আমি আপনাদের যারা এটা শুনছেন জানতে চাই যে আমার সঙ্গে জঙ্গলে যা ঘটেছে তার সম্পর্কে আপনারা কি বলবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, কমেন্টে অবশ্যই জানাবেন সেই অবয়বটা কি ছিল। ধন্যবাদ আহমেদকে নিজের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো হলে লাইক করে দিন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আপনার যত বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করুন।